This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. চাকুরিজীবীদের জন্য তো বটেই, কারণ আমার আপনার সকলের জন্য এটা ভালো। বড় ঘোষণা কেন্দ্রের, অন্তত লোকসভা ভোটের আগে। ইপিএফ এর সুদের হার বাড়ছে। আরও একবার বলি, ইপিএফ এ সুদের হার বাড়ছে। ইপিএফ এর সুদের হার বেড়ে হচ্ছে 8.25%। ইপিএফ এর সুদের হার 8.15 থেকে বেড়ে হচ্ছে 8.25%। মানি নাইনের নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই যে ইপিএফ এর সুদের হার বাড়লো, তাতে আমার তোমার কি সুবিধা হলো? দেখো, তুমি যেভাবে উচ্ছ্বসিত হয়ে শুরু করলে, আমার মনে হয় না তারপরে আর বিশেষ কিছু খুব একটা এর সঙ্গে যোগ করার থাকতে পারে। মূল সুরটা বেঁধে দিয়েছো। এটা সত্যি যে ভারতে ধরো এখন প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা 15 কোটির বেশি। তো এই 15 কোটি থেকে 16 কোটি যে মানুষ আছেন, তাদের সবার জন্য এটা অত্যন্ত সুখবর। কারণ 1% 10 ভাগের 1 ভাগ সুদের হার বাড়ছে। 8.15 থেকে 8.25, অর্থাৎ 8% হচ্ছে। ফলে প্রভিডেন্ট ফান্ডে গত বছরের মানে 23-24 সাল, এই আর্থিক বছর যেটা, সেটাতে সবাই লাভবান হবেন। তবে এটাও তুমি সঙ্গে যোগ করেছো যে এটা সাধারণ নির্বাচনের বছর, ফলে অবশ্যই তার মধ্যে একটা রাজনৈতিক অঙ্কের হিসাব আছে। সামনের বছর এই হিসাবটা যদি একই থাকে, তাহলে বলতে বাধা নেই যে করতালির আওয়াজ কিন্তু চাকরিজীবীদের থেকে আরো অনেক জোরদার হবে। ফলে মঞ্জিরা, অত্যন্ত একটা খবর দিয়ে অন্তত চাকরিজীবীদের জন্য সংগঠিত ক্ষেত্রে এটা সবচেয়ে প্রথম, দেশের প্রথম সোশ্যাল সিকিউরিটি নেট, অর্থাৎ সামাজিক সুরক্ষা প্রকল্প স্বাধীন ভারতের। ফলে সেই দিক দিয়ে এটা সব চাকরিজীবীদের জন্য, যাদের প্রভিডেন্ট ফান্ড আছে তাদের সবার জন্য এটা অত্যন্ত বড় একটা সুখবর। আমাদের দেখতে হবে অবশ্যই সামনের বছরও এটা চালু থাকে কিনা। একদম অভিজিৎ, একদম। এবং অবশ্যই উইকেন্ডের মুডটা একেবারে বেঁধে দিল অন্তত কেন্দ্রীয় সরকার, এটা বলাই যায়। অনির্বাণ দত্ত, অর্থনীতি বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আপনি কিভাবে দেখছেন এবং এর ইম্প্যাক্ট কি? এই 8.15% থেকে বেড়ে সুদের হার হলো 8.25%। দেখুন, এই মূল্যবৃদ্ধির যন্ত্রণায় সাধারণ মানুষ বিদ্ধ। এবং এখানে আপনি যদি দেখেন, 1952-53 সাল থেকে প্রথম এই ইপিএফ এর ইন্টারেস্ট রেট চালু হয়, তখন 3% ইন্টারেস্ট ছিল। এবং আপনি লাস্ট 10 বছরে দেখেন, 2015-16 সালে এটা 8.80% হয়ে গেছিল, কিন্তু তারপর থেকেই এটা কমতে থাকে। কখনো 8.65, কখনো 8.55 করতে করতে এটা 8.10-তে চলে গেছিল। তারপরে 8.15 ছিল এবং এখানে বাড়ানো হলো। এবং এটা আমি বলবো যথাযথ প্রচেষ্টা। এবং যারা কর্মচারীরা আছেন প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত, প্রায় 60 লক্ষ মানুষ ধরুন এটার মানে আওতাভুক্ত আছেন। সুতরাং প্রায় 60 লক্ষ মানুষ যদি 4 জন করেও প্রত্যেকটা সংসারে থাকে, প্রায় 2.5 কোটির কাছাকাছি মানুষ কিন্তু ডাইরেক্টলি মানে উপকৃত হবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই সাধারণ মানুষ যারা চাকরিজীবী, তাদের এই প্রভিডেন্ট ফান্ডের যে সঞ্চয়, সেই সঞ্চয় দিয়ে কিন্তু তিনি একটা স্বপ্নের বাড়ি বানান বা তার মেয়ের একদম অনির্বাণ, আপাতত আপনাকে ধন্যবাদ। একমাত্র অন্যতম প্রধান সঞ্চয় বলা যায়, এবং সেক্ষেত্রে চাকরিজীবী মানুষজনের জন্য অবশ্যই এটা সুখবর। কারণ ইপিএফ এর সুদের হার অনেকটাই বাড়ানো হলো, 8.15% থেকে বেড়ে হলো 8.25%। আর এবার সন্দেশখালির দিকে নজর রাখি, কারণ গত কয়েকদিন ধরে এই সন্দেশখালি থেকে একেবারে নজর ফেরানো যাচ্ছে না। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুটছে সন্দেশখালি। গতকাল আমরা দেখেছি দিনভর উত্তপ্ত হয়ে ওঠে জেলিয়াখালী সহ একাধিক এলাকা, এবং ক্ষোভের আগ্নেয়গিরিতে সন্দেশখালি। সকাল থেকে গোটা এলাকা থমথমে। আজকে সকাল থেকে গোটা এলাকা থমথমে আমরা দেখাচ্ছি, গতকালের ছবিও দেখাচ্ছি, আজকের ছবিও দেখাচ্ছি। সকাল থেকে গোটা এলাকায় একটা উদ্বেগ রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে। 1 মাস পেরিয়ে গিয়েছে, এখনো বেপাত্তা শেখ শাহজাহান। এতদিনেও পুলিশ শাহজাহানের টিকি ছুঁতে পারেনি, দায় এড়াতে পারে প্রশাসন। এখনো কেন গ্রেফতার করা হবে না অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দারদের? এবং গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে, গতকাল যেভাবে আমার সহকর্মী গৌরব এবং সৌরভ আক্রান্ত হয়েছেন, তারপরেও কেন পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখব? পুলিশ আগে সক্রিয় হলে এই ঘটনা বা এই পরিস্থিতি কি এড়ানো যেত না? প্রশ্নগুলো উঠছে।
সন্দেশখালীতে আগুন জ্বলছে। গতকালও আমরা দেখেছিলাম যে ক্ষোভের আগুন, সাধারণ মানুষ তারা একাধিক প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালী জুড়ে এবং সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে 144 ধারা জারি। বন্ধ ইন্টারনেট পরিষেবা, সরবেরিয়ায় খুলেছে বাজার, চলছে পুলিশের নাকা চেকিং। সন্দেশখালীতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নির্দেশ অমান্য করলে গ্রেফতার করা হবে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বার্তা নবান্নর। শুক্রবার রাতেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে পুলিশের শীর্ষ কর্তারা যান। দলে ছিলেন ডিজি সিএসসিআরবি সিদ্ধনাথ গুপ্তা, আইডি অ্যাডমিনিস্ট্রেশন SR ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার। আজকে সকালে সন্দেশখালীর ছবিটা ঠিক কিরকম তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সৌরভ দত্ত। সন্দেশখালীর পর বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে জেলিয়াখালীতে শিবু হাজরার পোল্ট্রি ফার্ম। তার যে সম্পত্তি রয়েছে সেটাতে ভাঙচুর হয়, দুপক্ষের মধ্যে মারধর হয়। তারপরেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই 144 ধারা জারি করা হলো, যাতে সন্দেশখালী জেলিয়াখালীর মতো বাকি যে 7টি দ্বীপ রয়েছে সেটা যাতে আন্দোলন ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য 144 ধারা জারি করা হলো সন্দেশখালী এলাকায়। এই মুহূর্তে সেই ঘোষণাই কিন্তু এখানে মাইকিং এর মাধ্যমে সেই ঘোষণা করা হচ্ছে। এমআরআই গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে তুমুল উত্তেজনার ছবি আমরা দেখেছি। সন্দেশখালীতে পুলিশ গিয়েছে এবং এই মুহূর্তেও ছবি আপনারা দেখছেন। 144 ধারা জারি রয়েছে, গোটা এলাকায় থমথমে পরিবেশ রয়েছে এবং এরই মধ্যে গতকাল রাতে আবার আমরা দেখলাম যে সন্দেশখালীর শীতুলিয়ায় সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। এই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইভ। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে 144 ধারা জারি রয়েছে এবং এই মুহূর্তে গোটা এলাকায় পুলিশ ছেয়ে গিয়েছে। শুক্রবারের গোটা ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 8 এবং পুলিশ এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে রয়েছে ওই এলাকায়, নজরদারি চলছে এবং আপনাদের দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি সেই ছবি। 144 ধারাও জারি রয়েছে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে। ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ রয়েছে, সরবেরিয়ায় খুলেছে বাজার, পুলিশের নাকা চেকিং চলছে এবং এই মুহূর্তে পুলিশ ফোর্স, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গোটা এলাকা একেবারে চিরুনি তল্লাশি করছেন তারা এবং তার সঙ্গে নজরদারি চলছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সন্দেশখালীতে। কিন্তু এখনো প্রশ্ন হচ্ছে, শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান কোথায় তারা? এখনো কেন তাদের নাগাল পাওয়া যাচ্ছে না? কোন রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু গতকালও আমরা দেখেছি যে শীতুলিয়ায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। নির্দেশ অমান্য করলে গ্রেফতার করা হবে, নির্দেশিকা রয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বার্তা নবান্নর। বিশেষভাবে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। এটা আপনাদের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। এই সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত করবেন না। 4 জনের বেশি আপনারা জমায়েত এক জায়গায় হবেন না। এটা সন্দেশখালী থানার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে কোন রকম জমায়েত করা যাবে না, 4 জনের বেশি এক জায়গায় জমায়েত করা যাবে না। 1 এবং 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে। প্রচুর পুলিশ বাহিনীর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সৌরভ এখনো সেখানেই রয়েছে, সন্দেশখালীতেই রয়েছে, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সৌরভ। সকালবেলার ছবিটা কি? দেখো, সকাল হতেই কিন্তু এখানে রাজ্য পুলিশের পদস্থ কর্তারা এসে গিয়েছেন। সন্দেশখালীতে পদস্থ কর্তারা রয়েছেন, এখানে সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, পাপিয়া সুলতানা রয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে মহিলা যে র্যাব বাহিনী, তাদেরকে নির্দিষ্ট কিছু পরামর্শ, নির্দিষ্ট কিছু নির্দেশ সেটি কিন্তু বলেছেন পাপিয়া সুলতানা। তিনি কিন্তু সে ব্রিফিং করেছেন। এই মুহূর্তে দেখাবো যে পুলিশের আরেকটি দল নিয়ে কিন্তু র্যাফের বাহিনীকে নিয়ে ইতিমধ্যে অফিসাররা
রওনা হয়ে যাচ্ছেন। তারা চারিদিকে যে দ্বীপ যে অঞ্চল রয়েছে এখানে, কারণ এখানকার যে ভৌগোলিক যে অবস্থানটা সেখানে নদীকে ঘিরেই কিন্তু এক একটা দ্বীপ, ফলে এই 144 ধারা জারি করা একটা বড় কারণ যে সন্দেশখালির পর জেলিয়াখালি থেকে আরও যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো খুলনা, মণিপুর, দাউদপুর, যে সমস্ত দ্বীপ অঞ্চলগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু পুলিশের একটা সোর্সের মাধ্যমে খবর আছে যে সেখানে সব জায়গাতেই সন্দেশখালি ধাঁচের আন্দোলনের একটা পরিকল্পনা রয়েছে, সেই আন্দোলন হতে পারে। এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে জেলিয়াখালিতে যেমন দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গিয়েছিল, ঠিক সেই রকমই এই দ্বীপ অঞ্চলগুলিতেও কিন্তু দুপক্ষের মধ্যে, অর্থাৎ এখানকার যে তৃণমূল নেতৃত্ব শিবু হাজরা, শেখ শাহজাহান তাদের অনুগামী, আর অন্যদিকে রয়েছেন যারা অভিযোগ করছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা আর তাদের দ্বারা নিপীড়িত যে সকল মানুষজন তারা একজোট হয়েছেন, আর তাদের যে সমস্ত চাষ জমি সংক্রান্ত যে দাবি দেওয়া আছে সেই সমস্ত দাবি দেওয়াকে সামনে রেখে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যেই কিন্তু এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তারা এখানে হাজির হয়েছেন, যাতে 144 ধারা জারি হয়েছে, যাতে কোনোভাবেই আর যাতে আন্দোলন যাতে ছড়িয়ে না পড়ে। বুঝতে পারছি আর কোনো জমায়েত নয়, আর কোনো যে ছবি আমরা দেখেছি আন্দোলন, সেই আন্দোলন আপাতত নয়, প্রচুর পুলিশ বাহিনী। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ, তোমার সঙ্গে আবারও কথা হবে। এদিকে গতকাল যে কথা বলছিলাম যে সন্দেশখালির রাতেও উত্তেজনা ছড়িয়েছিল বিভিন্ন এলাকায়, গোটা দ্বীপ অঞ্চল থমথমে সন্দেশখালির শীতুলিয়ায়, সেখানে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গতরাতে ভাঙচুরের অভিযোগ। কারা ভাঙচুর করলো, কেন ভাঙচুর করলো, কি পরিস্থিতি জানা যাচ্ছে এই মুহূর্তে অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি অর্ণব। একেবারেই মঞ্জিরা, তোমাকে প্রথমেই একটা কথা বলবো যে রোম যখন পুড়ছে নীরো যখন বেহালা বাজাচ্ছে, রোম পুড়ছে নীরো বেহালা বাজাচ্ছে, যে কথাটা কিন্তু বারবার আমরা বোঝাতে চাইছি যে এই যে এত উচ্চপদস্থ আধিকারিক যারা ঢুকছে, এখন 144 ধারা জারি করতে হলো এবং পাশাপাশি ইন্টারনেট পরিষেবা ব্যাহত করতে হচ্ছে, যে দ্বীপ অঞ্চল অর্থাৎ এই যে সন্দেশখালি, যার ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত খুব একদম মারপেচ টাইপের একটা ভৌগোলিক অবস্থান, যেখানে পালানোর জায়গা নেই, সাধারণ মানুষরা জল ছাড়া কোনো কিছু নেই। এবং সব থেকে বড় জিনিস যে আজকে গতকাল রাত্রিবেলায় যে ভুজঙ্গ, তার বিজেপির একদম প্রথম সারি নেতা বলতে গেলে ওই অঞ্চলের, তার বাড়িতে কিন্তু আক্রমণ চালালো এই স্থানীয় তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী। এবং তাদের আরো বড় অভিযোগ যে প্রশাসনের যেসব দল ঢুকেছিল, অর্থাৎ অর্ণব নজর রাখো সন্দেশখালির দিকে, আমাদেরও নজর থাকবে, বারে বারে কথা হবে। আপাতত ধন্যবাদ।